আমি এই অনুষ্ঠানে হাজির হয়ে গেছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে আমার তো মন্দিরের যিনি আরাধ্যা দেবী তার চরণে তো প্রণাম জানাবই, তার সঙ্গে দেবী দুর্গার চরণে প্রণাম জানাবো। কারণ যার আবির্ভাবে ধরণী হোক হয় প্রাণময়ী, প্রাণবন্ত। তাই বলি, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাঐ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় সাভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপদ তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। তাহলে দেখতে দেখতে আমাদের প্রাণের উৎসব, আকাঙ্ক্ষার উৎসব, দুর্গোৎসব একদম এসে হাজির। তাহলে আমরা প্রত্যেকে আপামর বাঙালি, আমরা চেটে পুটে এই আনন্দটাকে নেব। শুধু জামা কাপড় কেনা, খাবার খাওয়া, ঘোরা বেড়ানো আনন্দ তো থাকবেই, এর বাইরেও দেবী দুর্গার কাছে আমরা মিনতি জানাবো, প্রার্থনা জানাবো, যাতে সারাটা বছর আমাদের মা ভালো রেখো। তাহলে এই যে সামনে আসছে মহালয়া, অর্থাৎ পিতৃতর্পণ, পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন, এই মহালয়ার পুণ্যতিথি, এর কিন্তু গুরুত্ব অপরিসীম, ভাষায় বলা যাবে না। কারণ এই দিনকেই মহালয়া অর্থাৎ মহা আলয় যা, সে কে? সে দেবী দুর্গা, মা জগৎ জননী, ব্রহ্মময়ী সনাতনী, শক্তি রূপিণী, তার আবির্ভাব হচ্ছেন। এবং সেই উপলক্ষে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়গানের জন্য আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি ইচ্ছাময় কালীবাড়িতে এই মহালয়ার পূর্ণ লগ্নে। তারপর থেকে তো নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। এই 9টা দিন 9টা রাত, অত্যন্ত পবিত্র রাত, প্রতিপদ থেকে নবমী পর্যন্ত, অর্থাৎ পিতৃপক্ষ। এই ভাদ্র পূর্ণিমা চলে যাওয়ার পর, অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2025 হচ্ছে ভাদ্র পূর্ণিমা। এইটা চলে যাওয়ার পর যে 15টা দিন পাবো পক্ষ, এটাকে আমরা বলবো পিতৃপক্ষ। সচরাচর বছরে আমরা দুটো পক্ষ পাই, একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ মানে হলো সূর্যের আলো চাঁদ পেতে চলেছে। যত শুক্লপক্ষের প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া এই করতে করতে আমরা চাঁদ কিন্তু আস্তে আস্তে আলো পাচ্ছে। আর কৃষ্ণপক্ষ মানে হলো যে সূর্যের আলো মানে চাঁদের উপর থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এই তো দুটো বিষয়। ওই জন্য শুক্লপক্ষের একাদশী থেকে কৃষ্ণপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের পঞ্চমী পর্যন্ত, শুক্লপক্ষের একাদশী থেকে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি পর্যন্ত চন্দ্র কিন্তু পূর্ণ বলি, অর্থাৎ অত্যন্ত শুভ ফলদায়ক, নৈসর্গিকভাবে শুভ, সত্যি নৈসর্গিকভাবে শুভ, এটা দেখা যায়। তাহলে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। কি বিষয়? এই যে তিথি কি করে সৃষ্টি, এখানে জ্যোতিষের তিথির একটা গুরুত্ব আছে। ইয়েস, গুরুত্ব আছে। কি গুরুত্ব? অর্থাৎ চাঁদ আর সূর্যের মধ্যে 12 ডিগ্রি গ্যাপ তৈরি হলে বা দূরত্ব তৈরি হলে একটা তিথি তৈরি হয়। এবং প্রত্যেকটা তিথির আলাদা আলাদা মালিক আছে। প্রত্যেকটা তিথিকে পরিচালনা করার জন্য কেউ একজন কেউ আছে।
তাহলে এই যে প্রতিপদ থেকে, আমি শুক্লপক্ষের কথাই বলি, শুক্লপক্ষের প্রতিপদ থেকে আপ টু পূর্ণিমা পর্যন্ত এই যে 15টা দিন একটা পক্ষ, তাই জন্য বলি শুক্লপক্ষ। এই শুক্লপক্ষের মধ্যে আছে 15টা তিথি, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই করে পূর্ণিমা চলে আসে। তাহলে এই তিথি 12 ডিগ্রির মধ্যে তিথি তৈরি হয় বললাম, সূর্য আর চাঁদের মধ্যে। আর এর ঠিক হাফ অর্থাৎ 6 ডিগ্রির মধ্যে কি হয় তিথির, 6 ডিগ্রির মধ্যে করণ তৈরি হয়। আমরা 11টা করণ জানি, 15টা তো, তিথি তো দুটো, এই পক্ষ দুটো, আর তিথি তো 15টা। এবার তিথির আবার ভাগ আছে, কারণ তিথিকে আবার শ্রেণীবিন্যাস করা হয়েছে। যেমন নন্দা তিথি, ভদ্রা তিথি, জয়া তিথি, রিক্তা তিথি, পূর্ণা তিথি। প্রত্যেকটা তিথির 3টে করে প্রত্যেকটা শ্রেণীতে রয়েছে, তাহলে 3 5 15। দেখো কি সুন্দর অ্যানালাইসিস, যারা প্রাচীন জ্যোতিষ করে গেছেন তারা কি সুন্দরভাবে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে গেছেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট, বলো। আমার ডেট অফ বার্থ, কি নামটা আগে বলো। 2004। তোমার নাম? শিবম ঘোষ। এবার বলো জন্ম তারিখটা বলো। হ্যালো, হ্যাঁ, চাকরি ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, জন্ম তারিখটা বলো। 7/11/2004। সময় বলো। 12:55 PM। 12:55। জন্মস্থান কি বসিরহাট? হ্যাঁ। আচ্ছা, আমি বলছি তুমি মিলিয়ে নাও। তোমার জন্ম বার হচ্ছে রবিবার। হ্যালো, একটু মিলিয়ে নাও। এটা কি জানা আছে? হ্যাঁ, আছে জানা। 7ই নভেম্বর 2004 তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যদি অবকাহারা চক্রটা দেখি, তাতে দেখব সিংহ রাশি, কুম্ভ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, অর্থাৎ তোমার শুক্রের মহাদশায় জন্ম হয়েছে। শুক্রের মহাদশা বিংশোত্তরী মতে 20 বছর থাকে। শুক্রের মহাদশা চলে যাওয়ার পর আসে রবির মহাদশা। রবির মহাদশা থাকে কত বছর? 6 বছর। রবির মহাদশা চলে যাওয়ার পর আসে কি? মঙ্গলের দশা। মঙ্গলের দশা থাকে কত বছর? 7 বছর। এবার এটা বিচার আছে অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, ভাঙতে ভাঙতে বিচার আছে। এইবার মঙ্গলের দশা 7 বছর চলে যাওয়ার পর আসে রাহুর দশা 18 বছর। রাহুর দশা 18 বছর চলে যাওয়ার পর বা পার করার পর আসে দেবগুরু বৃহস্পতির দশা 16 বছর। দেবগুরুর দশা 16 বছর পার করার পর আসে শনিদেবের দশা। তাই একটা মানুষ বা একটা জাতক বা জাতিকে এক জীবনে প্রত্যেকটা দশা পায় না, তার যা লাইফ স্প্যান সেই অনুযায়ী বলি, কিন্তু আমি এটা বিশ্লেষণ করছি। এবার তোমার হচ্ছে যেহেতু এখানে পূর্ব ফাল্গুনী অর্থাৎ 11 নম্বর আর উত্তর ফাল্গুনী হচ্ছে 12 নম্বর, তাহলে পূর্ব ফাল শুক্রের দশায় জন্ম যার হয়, আচ্ছা তোমার দশমী পুণ্যতিথি, পুণ্যতিথি হলে তার জীবন কিন্তু পরিপূর্ণ হয় শাস্ত্রে বলছে। এবার তিথি কি? তিথির 6 ডিগ্রি যদি করি আমরা, তাহলে করণ বণিজ করণ। তাহলে বণিজ করণের অধিপতি হচ্ছে শুক্র। তাহলে তোমার রাশিচক্রের শুক্রের অবস্থান ভালো আছে, তুমি কিন্তু কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাবে বাবা। একটু রেসপন্স করো, পাবে। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে যতটা এক্সপেক্ট করেছো ততটা ভালো ফল হয়নি। না না না, ভালো হয়নি। এটা কারণ হচ্ছে পড়াশোনার যে জায়গাটা সেটা দেখে হচ্ছে নবম ভাব। তাহলে তোমার নবমের লর্ড এখানে কে রয়েছে? শুক্র। কিন্তু শুক্র তোমার এখানে নিচস্থ জন্ম, এই যে বণিজকরণ,
বণিজকরণের ক্ষেত্রে শুক্র যদি কোনোভাবে এফেক্টেড হয়, শুক্র যদি কোনোভাবে অশুভ হয়, তার জীবনে কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হয় জীবনকে নিয়ে। এটা আমার দেখা, এটা আমার অ্যানালাইসিস করা, সেই নিরিখে কথাগুলো বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তোমার রাশিচক্রের মধ্যে এখন দশা চলছে হচ্ছে রবির দশা, শুক্রের দশা পার করে গেছো, এইবার আছে চন্দ্রের দশা 10 বছর। ঠিক আছে? আর তোমার কিন্তু কর্ম, কেন বলি, কর্মের কানেকশন 1 + 6 + 10 অর্থাৎ 6 আর 10, এই কানেকশনটা তোমার কিন্তু থাকছে। কিন্তু তোমার যেখানে যেটা সমস্যা করছে শুক্র, এই করণ অনুযায়ী শুক্রের যে তোমার এখানে শুক্রকে একটু চাঙ্গা করতে হবে, অর্থাৎ বুস্ট আপ করতে হবে। শুক্র গ্রহটাকে যদি তুমি বুস্ট আপ করতে পারো ভেনাসকে, তাহলে তোমার কিন্তু ভালো হবে। বলো, এবার তুমি রেসপন্স করো। সেই জন্য তোমার হওয়া কাজে বাধা হচ্ছে। আমি বলবো তুমি কর্মের চেয়ে এখানে যেহেতু তোমার বণিজ করো, শুক্রকে চাঙ্গা করে তুমি অন্য কিছু করার চেষ্টা করো, তোমার কিন্তু উন্নতি প্রবল আছে। হ্যাঁ, এবার বলো। আমি বলছি যে চাকরিটা আমি কত পেতে পারি ওটা? কোন সালে পেতে পারো? হ্যাঁ, কোন বছরে? দেরি আছে এখনো, এখনো অনেক দেরি আছে। এখন পরীক্ষা দিচ্ছ, চাকরি পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ, সরকারি চাকরি চাইছো না বেসরকারি হলেও চলবে? সরকারি। তাহলে দেরি আছে, এখনো সময় হয়নি তোমার। কারণ এখনো তোমাকে বলছি, এই যে রবির দশা, রবি তো সরকারি চাকরির ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। আর রবি হচ্ছে জানবে মকর থেকে কর্কট পর্যন্ত যখন গোচরে চলে, কারণ রবি এক একটা ঘরে এক একটা রাশিতে 1 মাস করে অবস্থান করে। চন্দ্র হচ্ছে 2.5 দিন, আর রবি হচ্ছে 1 মাস 30 দিন। রবি যখন এখানে এখন যে অবস্থান, রবি হচ্ছে মকর থেকে এবং কর্কট পর্যন্ত রবির পাওয়ার যথেষ্ট থাকে। আর তোমার জন্মকালীন রবি কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় নেই, অর্থাৎ রবি হচ্ছে কালপুরুষের 7 নম্বর ঘরে অবস্থান করছে, অর্থাৎ তুলায়। হ্যাঁ বলো, এই জায়গাগুলোকে তোমার একবার দেখিয়ে নেওয়া দরকার, অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে জ্যোতিষ বিচারটা পুঙ্খানুপুঙ্খ করা দরকার আছে বলে আমি মনে করি। ঠিক আছে, ভালো থেকো। কারণ আমি না জ্যোতিষ বিচার ওই 2-4টে বলে, ওই জন্য আমি বলছি দয়া করে আমি কিন্তু ফোন কিন্তু বেশি নেব না। এখন আমার কিন্তু প্রচন্ড কাজের চাপ, আমি কিন্তু ফোন অপারেটরকে বলে এসেছি। আপনারা কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে যে আমার জ্যোতিষ প্রোগ্রামটা হচ্ছে শিক্ষণীয় প্রোগ্রাম, শিক্ষণীয় অনুষ্ঠান। সেখানে কিন্তু আমি একখানে সবাই ভাগ্য জানতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে, আর এইটুকু সব সময় ভাগ্য জানা যায় না। ওই জন্য আমি বলছি আপনারা কিন্তু প্রোগ্রামটা মন দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম? হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমি আমার নাতির সম্বন্ধে জানতে চাই। নাতির নাম কি? কৃষক ভৌমিক। কৃষক ভৌমিক। জন্ম তারিখ বলো। 14 ফেব্রুয়ারি 2020। সময় বলো। বিকাল, জন্ম সময় বিকাল 3:53 অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? আমার অনুষ্ঠান দেখা হয়? আপনার দেখি বলি ফোন করলাম। আচ্ছা, তোমার নাতির জন্ম বার হচ্ছে শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। বারের কিন্তু ভূমিকা, শুক্রবারে যদি জন্ম হয় তার চাল চলন স্বভাব কেমন হবে, শনিবারে জন্ম হলে তার চাল চলন স্বভাব কেমন হবে, বৃহস্পতিবার জন্ম হলে তার চাল চলন স্বভাব কেমন হবে, এগুলো নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে তোমার এখানে যে নাতির ক্ষেত্রে বলি, নাতির হচ্ছে শরীর নিয়ে সাবধান থাকবে। ও চন্দ্র এখানে কিন্তু নক্ষত্রভাবে রাহু নক্ষত্র পেয়েছে, সর্দি কাশি ঠান্ডা লাগা শারীরিক কিছু সমস্যা ওর কিন্তু লেগে থাকবে। আছে, থাকতেই হবে। আমার কথা হচ্ছে বেদ বাক্য, 19 থেকে 20 হবে না, হতে পারে না। আমি আমার ফলাদাস দেশের উপর পূর্ণ আস্থা নিয়ে কথাগুলো বলছি। আচ্ছা, এইবার
তোমার নাতির শুক্র ভালো, খুব শৌখিন প্রকৃতি, খাওয়া দাওয়া রুচিবোধ ওর কিন্তু অনেক উচ্চ স্তরের, ওর মধ্যে কিন্তু রুচিবোধটা অনেক উচ্চ স্তরের আছে এর মধ্যে। কেমন? হ্যাঁ, হ্যাঁ, এখন থেকে উচ্চবোধ খুব উচ্চ। এই দেখো, বয়স বেশি না হ্যাঁ। কিন্তু খুব ছটপটে নেচারের, কিন্তু ওর জীবনের লক্ষ্য অনেক বড়, অনেক বড় উচ্চমানের লক্ষ্য নিয়েও চলবে, এবং শিক্ষণীয় ব্যাপারে লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু ওর কিন্তু সাফল্য আছে। কারণ আমি এর আগেও বলেছি প্রত্যেকটা গ্রহের রবি আর চন্দ্রচাঁদ দুটো করে ঘর আছে, একটা হচ্ছে সক্রিয়, একটা নিষ্ক্রিয়। তাহলে ওর এই জায়গাটায় বৃহস্পতি হচ্ছে সক্রিয়, বৃহস্পতি বসে আছে ধনুতে নিজের ঘরে, এবং সেটা মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে দশমপতি। এইটা একটা গুড সাইন, এটা একটা প্রবল শুভ সংযোগ, যেটা থেকে ওর জীবনে কিন্তু চরম উন্নতির জায়গা রয়েছে। আচ্ছা, ওর জীবনে চরম উন্নতির জায়গা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। খুব ভালো বলছি তো আমি। তবে তবে 18 বছর 9 মাস পর্যন্ত একটা হৃষ্ট ফাঁড়া রাহু হৃষ্টি ওর মধ্যে দেখা যাচ্ছে, ওর একটা ফাঁড়া রয়েছে। ছোটবেলায় এর আগে পড়ে গিয়ে চোট আঘাত কিছু পেয়েছিল? এখনো পর্যন্ত তো না, সেরকম পাইনি। মানে খাট থেকে পড়ে যাওয়া বা এখানে? হ্যাঁ, সেরকম তো হয়েছে। হ্যাঁ, সেগুলোই বলছি, ওটাই তো বলছি, তাহলে আর হয়নি। এরপরে ওর নিজের 18 বছর পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার, এবং ওকে রাহু হৃষ্টি খণ্ডনের জন্য একটা রক্ষা যন্ত্র ওর যে ঘরে থাকে সেই ঘরে স্থাপন করা দরকার আছে বলে আমি মনে করি। ওর জন্মছক অনুযায়ী হ্যাঁ, হ্যাঁ, বুধাদিত্য যোগ আছে, কিন্তু এইটা কিন্তু আমি কিন্তু আমার যেটা ক্যালকুলেশন, আমি যে আমার যা গণনা সেই নিরিখে কথাগুলো বলছি, আমার যে গণনা সেই নিরিখে কথাগুলোকে কিন্তু বলছি। কেমন? হ্যাঁ, 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 বুঝতে পারছি। বুঝতে পেরেছো? ও লাইভ কুস্তি করেছো? না, না, করিনি। করিয়ে নিও একটা পূর্ণাঙ্গ লাইভ কুস্তি, তোমার যাকে ভালো লাগে তাকে দিয়ে করিয়ে নিও। আচ্ছা, হ্যাঁ, ওরা একটা পূর্ণাঙ্গ লাইভ কুস্তি, কারণ আমিও করি, যদি মনে হয় আমি তুমি বাই পোস্টেও আমি তোমাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। বলো। কিন্তু অ্যাড্রেস? আমার ফোন নাম্বারটা রেখে দাও, অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর ফোন করো, আমি বলে দেবো সব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অনুষ্ঠানটা হয়ে যাক, কারণ আমি তো এখন অনুষ্ঠানে আছি। ঠিক আছে? যদি যারা যারা কুস্তি করাতে চাইছেন, যারা যারা জীবনের সমস্যাতে মুক্ত হতে চাইছেন এবং নিজের জীবনটাকে ওলটপালটভাবে দেখতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করুন। নচেত কেবল ভাগ্য বিচারের জন্য কেউ যোগাযোগ করবেন না। আমি একটা রিকোয়েস্ট করি, আমার এখন প্রচন্ড কাজের চাপ, এখন প্রচন্ড কিন্তু আমি এখন ব্যস্ততার মধ্যে দিয়ে চলছি, আমি এই জন্যই দয়া করে আপনাদের বলি। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি এখনো তো ছোট, সেই নিরিখে কথাগুলো কি তোমার সঙ্গে খাপ খেয়েছে? আমি জাস্ট এক ঝলক দেখেছি, এখনো বিস্তারিত কিছু দেখিনি। হ্যাঁ, হ্যাঁ, ওই যে নবতারা চক্র, 9টা তারা, এই যে 9টা তারা আমাদের আছে, এই তারার মধ্যে কিন্তু বদ নক্ষত্র ওর কিন্তু খারাপ বেরোচ্ছে। এই নিরিখে কথাটা বললাম। আচ্ছা, ঠিক আছে? আমার যে মোবাইল নাম্বারটা রেখে দাও, যদি মনে হয় যোগাযোগ করো। আমি কিন্তু ভাববে না যে আমি তোমাকে বলছি যে আমার সঙ্গে যোগাযোগ করতে। যোগাযোগ করলে তোমারই ভালো এবং ওর ভালো, আগামী দিনটা সুপ্রসন্ন হবে বা সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। কেমন? ঠিক আছে। জয় মা, জয় মা। তাহলে এই মহাশক্তির কাছে প্রার্থনা করব, কারণ যেহেতু সামনে পুজো। ওং আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে প্রচণ্ডে পুত্রেত্তং সুপ্রীতে সুরনাইকে কুলদ্যত করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী দুর্গেতং সর্বাশুভ নিবারিণী ধর্মাত্মমক্ষ দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাশ্রীগ মদন মধ্যে প্রণতস্মি প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর
প্রিয়ে। তাহলে পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। আমি বারবার বলেছি দেবী পক্ষে যে কোনো শুভ কাজ করা যায়। এই 9টা দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে দেবী পক্ষ মানে যে 15 দিন মানে কোজাগরী লক্ষ্মী পুজো পর্যন্ত হচ্ছে একটা পক্ষ, কিন্তু এই নবরাত্রি 9টা রাত এই উপলক্ষে তো আমি তো মহালয়ার দিন তো বিশেষ করছি, এই নবরাত্রিতেও বিশেষ সংকল্পযোগ্য আমার ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায়, যাদের সমস্যা তীব্র থেকে তীব্র, যারা নানাভাবে সমস্যা থেকে বেরোতে পারছেন না। সেদিনকে যেমন একজন অসহায় বাবা মার একটা আর্তনাদ যাদবপুরে এসেছিল, তার মেয়ে তাকে না জানিয়ে চলে গেছে বাড়ি ছেড়ে, বন্ধুর বাড়ি যাচ্ছি বলে চলে গেছে এবং মা বাবার সঙ্গে আর যোগাযোগ করে না। তার মানে নিজের ইচ্ছেতে একজন ছেলের সঙ্গে চলে গেছে। মা বাবার যে কি কষ্ট, কি যে মনে ব্যথা, এগুলো বলা যাবে না। তুমি বলে যাও, তুমি সবকিছু করে বললে তোমরা যেতে দেবে না। আরে মা বাবা কোনোদিন কারোর খারাপ চায় না, বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে, কেন সে এটা করলো বুঝতে হবে। এই যে করণের কথা বলছিলাম, আমি চারটাকে বিশ্লেষণ করলাম, কেন বাবা মা তার কাছে শত্রু হয়ে গেল, আর যে ছেলেটার সঙ্গে ভালোবাসা হলো সে বন্ধু হয়ে গেল, সে প্রিয় হয়ে গেল, অর্থাৎ যে মানুষ করলো তার কোনো মূল্য নেই, ওই ছেলেটাই তার কাছে সব হয়ে দাঁড়ালো। কারণ 4টে করণ আছে, যে 4টে করণ খুব ডেঞ্জারাস। ধ্রুবকরণ, একটা চর অর্থাৎ মুভেবেল আছে, যেন বালব, কৌলভ, তৈতিল, বণিজ, গড়, এই করণগুলো আছে। আর 4টে করণের মধ্যে আছে, যেমন আছে শকুনিকরণ, নাগকরণ, চতুষ্পদকরণ আর কিংস্তগ্নুকরণ। ওই মেয়েটির ওই যে বললাম তিথি আর নক্ষত্র তার সঙ্গে করণ, এটা কিন্তু ভীষণ পরিমাণে এফেক্ট করে। ওই যে কিংস্তগ্নুকরণ তার জীবনকে শেষ করে দিল। মা বাবা বলছে যাচ্ছে, সে মা বাবারা গোপন সূত্রে খবর পেয়ে যায় সে ছেলেটা কিছু করে না, মানে ছেলেটা বেকার, এরপরে হয়তো কাজ করে সংসার চালাতে হতে পারে। মানে এইরকম অবস্থার মধ্যে তারা অসহায়, কোন অবস্থাতে সে কোনো কথাই শুনল না। কিন্তু এখন সে বুঝছে না, একদিন বুঝবে, একদিন সে বুঝতে হবে। কারণ ওই যে গ্রহের ফেরে মানুষ ঘোরে, যে সে কি ভুলটা করলো সে বুঝতে পারছে, যখন পারবে না তখন দেখবে পিছনে অনেকটা পথ অতিক্রম করে। কারণ আমরা যতটা পথ এগিয়ে আসবো ততটাই পথ তো আমাদের ফিরতে হবে রে বাবা। আপনি এখান থেকে কোথাও বেড়াতে যাচ্ছেন, তাহলে 60 কিলোমিটার যদি একটা জায়গায় যান, তাহলে 60 কিলোমিটার থেকে ওই জায়গা থেকে আবার বাড়ি আসতে সেই 60 কিলোমিটার জায়গায় তো আপনাকে ব্যাক করতে হবে। আরে এটাই তো অঙ্ক, এটাই তো ম্যাথামেটিক্স, এটাই তো ক্যালকুলেশন, এমনি এমনি নয়। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বিষ্ণুপুর থেকে বলছিলাম। বিষ্ণুপুর, আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? আমার ছেলে সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলো। ছেলের নাম শুভজিৎ মন্ডল। জন্ম তারিখটা বলো। 9/12/1994। সময়? বিকেল 4:30। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, ও রাশি হচ্ছে কুম্ভ রাশি, বৃষ লগ্ন। এখানে 23, 24, 25 3টে নক্ষত্র আছে কুম্ভ রাশি। কারণ রাশির মানে চন্দ্রের যে 27টা নক্ষত্র এবং সেই নক্ষত্র থেকেই তার জন্ম, সেটাই হলো তার জন্ম নক্ষত্র, তাই তো? তাহলে কুম্ভ রাশির ঘরে 25, 26, 27, না 23, 24, 25, 23, 24, 25 এই 3টে নক্ষত্র রয়েছে। আর মীন রাশির ঘরে 25, 26, 27। আচ্ছা, এইবার এখানে কি
এবার এখানে চন্দ্র যেটা পেয়েছে শতভিসা, তাহলে কি হলো? এই শতভিসা নক্ষত্র কার নক্ষত্র? রাহুর নক্ষত্র। রাহু 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে আদ্রা 6 নম্বর, 15 নম্বর হচ্ছে সাতী তুলাতে যাদের জন্ম, আর আদ্রা হচ্ছে মিথুনে, আর কুম্ভে থাকলে শতভিসা অর্থাৎ 24 নম্বর। রাহু 3টে নক্ষত্র। রাহু বলে নয়, প্রত্যেকটা গ্রহেরই ছায়া গ্রহ আর এ গ্রহ 3টে করে নক্ষত্র রাখা আছে এবং সেই অনুযায়ী তার জন্ম নক্ষত্র হয়। এই যে 9টা তারা রয়েছে, এবার দেখতে হবে সেই তারা অনুযায়ী জন্ম নক্ষত্র তো নিউট্রাল, সেইটা বদ নক্ষত্রে পড়ছে না প্রত্যরী না মিত্র বা পরমিত্র, এটা বিচারের ব্যাপার আছে। যেমন নবাংশ থেকে একজন জাতক জাতিকার জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করা যায়, এখান থেকে কিন্তু কর্ম নির্বাচন করা যায় না। সেদিকে একজন বলছে নবাংশ বিচার করে কর্ম বিচার কর, জানি না, আমার জানা নেই, আমি সেই পাঠ পড়িনি। কারণ আমি যেটুকু করি শুদ্ধ জ্যোতিষ, একদম ক্যালকুলেটিভ পার্টটাকে আমি ধরে চলি। হ্যাঁ, হ্যালো, আচ্ছা, ও 7.5 চলছে গো। এই বিগত 5 থেকে 6 বছরের মধ্যে খুব কাছের মানুষজন হারিয়েছে বা চলে গেছে, এরকম কিছু ঘটনা ঘটেছে? হ্যাঁ, হয়েছে, হতে হবে। গোপাল শাস্ত্রী যখন বলছে তাতে না নেই, না হবার জায়গা নেই। আমি ওই জন্য বলি 2-1 জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি বলি না যে আমার প্রোগ্রাম দেখো আর ফোন ঘোরাও, আসতে তোমাকে হবে। যদি শুদ্ধ জ্যোতিষ বিচার চাই, আসতে তোমাকে হবে। কারণ আমি জ্যোতিষটার 1 পৃষ্ঠা হলো জানি এবং এটাকে নিয়ে রিসার্চ করি, শিখেছি। তাহলে এইবার ওর এখানে যেটা পাচ্ছি, ওর কেরিয়ার নিয়ে, কর্মজীবন আর বিয়ের জীবন নিয়ে প্রশ্ন আছে, ঠিক আছে? এই কেরিয়ারের জায়গাটায় ওর কিন্তু সাফল্য আসছে না সেইভাবে। হ্যালো, যেটা তুমি চাইছে ওর মধ্যে লক্ষ্য বড়। জ্যোতিষ শাস্ত্রের মধ্যে এখন 4টে ঘর রাখা হয়েছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। আমাদের তো পঞ্চতত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। বোম মানে আকাশ। এই জ্যোতিষ শাস্ত্রে এই যে ঘরটা যে 360 ডিগ্রি একটা সার্কেল এঁকে দিয়েছে আমাদের ইয়েরা, মহর্ষিরা যারা জ্যোতিষ রচনা করেছিলেন, কিন্তু আকাশ তত্ত্ব রাখেনি কেন? দ্য স্কাই ইজ লিমিট, অর্থাৎ তুমি আকাশের দিকে তাকাও, এই বিশাল জায়গা তোমাকে ব্যাপ্তি হতে হবে, সেই জন্য আকাশটা রাখা হয়নি। পৃথ্বী, বুঝতে পারলো? অগ্নি রেখেছে, আগুন রেখেছে, মাটি রেখেছে, বায়ু রেখেছে, জল রেখেছে। কারণ আকাশ হচ্ছে অনন্ত, এন্ডলেস, তার কোনো শেষ নেই। তা ওর এখানে যেটা পাচ্ছি, ওর কর্মপতি হলো শনি। শনিচন্দ্রের যে বীজ দোষ, কারণ চন্দ্র যে বীজ দোষ মানে অনেক খারাপ তা নয়, অনেকের রাশিচক্রে বীজ দোষ আছে, তারা প্রচুর উপার্জন করছে, আমার কাছে আসছে। কিন্তু দেখতে হবে, কারণ শনি 1 ডিগ্রিতে যা ফল দেবে নিশ্চয়ই 5 ডিগ্রিতে সেই ফল দেবে না। কারণ শনি সাধারণত 20 ডিগ্রির পার না হলে ভালো ফল দেয় না। তার ডিগ্রি ক্ষেত্রে বলি, ওর শনির ডিগ্রি হচ্ছে 12 ডিগ্রি, দুর্বল হয়ে গেল। এই জন্য এর ক্ষেত্রে বীজ যোগের প্রভাবটা অনেক শক্তিশালী হয়ে উঠল। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে অনেক কিছু তথ্য লুকিয়ে রয়েছে, সেটাকে খুঁজে বার করতে হবে। যেখানেই সমস্যা সেখানেই সমাধান লুকিয়ে থাকে। আমি বারবার একটা কথা বলি, কেমন? তো ওর ক্ষেত্রে এখন কি করছে বলছি, এখন কি করছে? হচ্ছে না, অল্পের জন্য নাকের ডগা থেকে ফসকে যাচ্ছে, দেখো। কারণ রাহুর দশায় জন্ম, যাদের রাহুর দশায় জন্ম, আর ওর করণ বৃষ্টিকরণ। এই বৃষ্টিকরণ হচ্ছে চর, অর্থাৎ মুভেবল। আর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম। অষ্টমী তিথিতে জন্ম হলে, কেন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে জন্ম হয়েছিল। অষ্টমী মানে হচ্ছে খুব ভালো তিথি, কিন্তু করণের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু এফেক্ট করছে। আর একটা কথা বলি,
ওর দেবার আর যোগটা পাচ্ছি, ওর হচ্ছে বজ্র যোগ। কারণ সূর্য সিদ্ধান্ত 27টা যোগের কথা বলা হয়েছে। সূর্য সিদ্ধান্ত 27টা যোগ আছে। বিষকুম্ভ যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, শোভন যোগ, গণ্ড যোগ, অতিগণ্ড, শিব, সিদ্ধ, এরকম 27টা যোগ। এই প্রত্যেকটা যোগেরও একটা আলাদা বিশ্লেষণ আছে, নেচার আছে, প্রকৃতি রয়েছে। ওর ক্ষেত্রে যদি সাফল্য করতে হয় তাহলে আমি বলবো একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। অর্থাৎ এই কম সময়ের মধ্যে দিয়ে বিচার করে তাকে একটা দুম করে কোনো প্রেডিকশন ধরিয়ে দেওয়া, একটা রেমেডি ধরিয়ে দেওয়া, সেটা ঠিক হবে না। হ্যাঁ বলো। ওই যে বললাম, চন্দ্র, চন্দ্র মানুষের জীবনকে নানাভাবে বিপদে ফেলে। কারণ সোয়া 2 দিন করে এক একটা ঘরে থাকে এবং নানাভাবে প্রভাব বিস্তার করে চন্দ্র। চন্দ্রের এটা ধর্ম। আর চন্দ্র যদি মিত্র নক্ষত্র না পায়, কারণ চন্দ্রের কোনো শত্রু নেই, কিন্তু রাহুর নক্ষত্র যখন পেয়েছে 24 নম্বর শতভিসা, এবং এই জন্য তো রাহুর মহাদশায় জন্ম হয়েছে, তাহলে চন্দ্র এখানে ও প্রচন্ড এফেক্টেড হয়ে গেছে। এই চন্দ্র, কারণ ওর মন মানসিকতা ভালো যাচ্ছে না, ভীষণ অস্থির চিত্ত, টেনশন, হতাশা, এগুলো চন্দ্রের কারণে হয়। এগুলো নিয়ে আসছে। হ্যাঁ কি না বলবে? কিন্তু ওর যা জন্মছক আমি এক ঝলক দেখেছি। আমি কিন্তু একটা কথা তোমার থেকে জেনে তো বলিনি, তাহলে ওর একটা ঝলক দেখে যা বললাম, ওর কিন্তু উন্নতির যোগ আছে। অর্থাৎ ওর লক্ষ্যটা আকাশ। ওই যে আকাশের কথা বললাম, দ্য স্কাই ইজ লিমিট, অর্থাৎ সেই লক্ষ্যেও পৌঁছবার কিন্তু জায়গা রয়েছে। কেমন? ভালো থেকো। তাহলে যে সকল চেম্বারে আপনারা পেয়ে থাকেন, গড়িয়ার মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি বিকেল 5টা থেকে 4টে থেকে 6টা বুধবার, ইচ্ছাময়ী কালীবাড়ি দেখতে পাচ্ছেন সেই মায়ের বিগ্রহ, আমার মন্দিরের যিনি মা ভবতারিণী, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। যেদিন সকালে বসি না, বিকেলেও আছে, তবে আপনি ফোন করে আসবেন। ফোন নাম্বার দুটো রেখে দিন। যারা দূরে আছেন এবং নিজের জীবনে পুঙ্খানুপুঙ্খ বিচার করাতে চাইছেন, একদম অর্থাৎ অবকাহারা চক্র যেটা, সেখান থেকে জ্যোতিষের তো শুরু, সেটা তো বেসিক পার্ট। তারপর তো আছে চর, স্থির, দ্বিস্বভাব। আমি তো বলেছি 4টে এলিমেন্ট আছে, 4টে পদার্থ আছে, আগুন, মাটি, বায়ু, জল। আর আর এই চর, স্থির আর দ্বিস্বভাব, এটা কি হচ্ছে? এই 3টে শক্তি। এই 4টে পদার্থ আর 3টে শক্তি, এটা মিলিয়ে হচ্ছে 12টা। এই 12টা ঘর রাখা আছে। অর্থাৎ 360 ডিগ্রি একটা বৃত্ত বা একটা চক্র এঁকে দেওয়া হয়েছে। 12টা রাশি তার মধ্যে রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে, 27টা যোগ রয়েছে। তাহলে প্রত্যেক, এবার ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে কিন্তু সেই জায়গাটা রাখা আছে। আমার কাছে যখন এসে বলে যে শাস্ত্রীজি দেখুন তো, বহুদিনের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করলাম, এখনো বিদেশ যেতে পারলাম না, দেখুন তো বিদেশ যাত্রাটা হবে কিনা, দেখুন তো আমার প্রমোশনটা আজ 3 বছর ধরে আটকে আছে, হবে কিনা। কেউ ব্যবসা করছে, আচ্ছা ব্যবসাটা আমি নতুন কোনো ব্যবসা, এই ব্যবসাটা না আমি খুব চলে যাচ্ছে শাস্ত্রীজি, কিন্তু নতুন করে যদি আরেকটা যদি কিছু করি তাহলে একটু ইনকাম বাড়ে, একটু সচ্ছল ভাবে চলতে চাই। হ্যাঁ, সচ্ছল ভাবে সবাই আমরা চলতে চাই, কেউ তো আমরা ওইভাবে জীবন কাটাতে চাই না। চলে তো সবারই যায়, তাই না? চলে না কার? কিন্তু একটু ভালোভাবে বাঁচতে আমরা প্রত্যেকেই চাই। সেই নিরিখে আমাকে আপনারা এই প্রশ্নগুলো ছুড়ে দেন আমাকে, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাকে পরকে পরকে দিতে হয়, পরকে পরকে উত্তরগুলো দিতে হয়। কবে আপনার বিদেশ যাত্রা হবে, কবে আপনি একটা ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে যদি চেঞ্জ করবেন। সেদিকে একজন এসে বলছে আমি কি এখন চেঞ্জ করব? আমি না, একদমই না, এখন চেঞ্জ করাটা ভালো হবে না।
এখন চেঞ্জ করলে বিপত্তি ডেকে আনবে। আমি শনিটা যেতে দিন, বলে হ্যাঁ পরীক্ষাটা আমি এমনি কথা বলে রাখতে পারি, হ্যাঁ কথা বলুন, কিন্তু চেঞ্জ করবেন 28 নভেম্বরটা চলে যেতে দিন। কারণ এই 13ই সেপ্টেম্বর থেকে আপনি জানেন মঙ্গল গ্রহের সঞ্চার হচ্ছে, অর্থাৎ গোচর, প্রতিদিন গ্রহরা সরছে, কোনো না কোনো গ্রহ, কিন্তু চন্দ্র তো সোয়া দুদিনে সরছে। তাহলে সেই নিরিখের বিচারটা তো করতে হবে। আমার জীবনটা আমি পেলাম, কারণ ভগবান আমাকে এই জীবনটা দিয়েছে, এই জীবনটাকে আমি কেমন ভাবে ব্যবহার করব সেটা নির্ভর করবে আমার উপর, আমার ভাগ্যের উপর। তাই বলে নিজের জন্ম ছকটাকে আগে জানুন, বা আপনার সন্তান, আপনার প্রিয়জনের জন্ম ছকটা জানুন, সত্যি তার ভাগ্যে উন্নতি আছে কি না। আপনার বহু দাদু ঠাকুমা আসছেন তার নাতি নাতনির জন্য, আমাকে চেম্বারে আসছে, বলছে কি ব্যাপার, তারা জীবনে দাঁড়াতে পারবে কিনা। দেখুন না, একটু মামার বাড়ি ঘেঁষা, অর্থাৎ আমার যে বৌমা সে ম্যাক্সিমাম বাপের বাড়ি থাকে, আমাদের সঙ্গে মেলামেশাটা পছন্দ করে না, অনেকই সেরকম ঘটনা। অর্থাৎ সমস্যা এক একজনের এক এক রকম। এবং আমি চাই যে দেখুন, বিয়ে যখন হয়েছে, আমার নাতি বা নাতনি হয়েছে, কারণ আমার একটি এই নাতি বা নাতনি অনেকের বলে, এবং সে যাতে আমাদের সঙ্গেই থাকে, নিশ্চয়ই মামার বাড়ি যাক, কিন্তু সেই দিকটা ঘেঁষা বেশি হয়ে যাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে না। এরকম নানা সমস্যা কেন? এই জ্যোতিষের মধ্যেই লুকিয়ে আছে সমস্যাটা, আপনার ছেলের জন্ম ছকে লুকিয়ে আছে, যে আপনার বৌমা, কারণ দেখুন ছেলের জন্ম ছকে কোনোভাবে সপ্তম ভাব পীড়িত, নক্ষত্র দেখুন তার ফেভারে নেই, সঠিক তিথি সে পায়নি, তার জন্য এই ঘটনা বারবার ঘটছে। তাহলে জীবনটাকে যদি আমাকে সুন্দর করতে হয়, আমার ভাবনা চিন্তাটাও তো সুন্দর করে আনতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছে সেই দেবী নবরাত্রির এক একটা দেবীর কথা বলা হয়েছে, মা দুর্গা যে 9টা রূপ, আপনার সেই ফুটেজ দেখছেন। এই যে সংকল্প যজ্ঞ, অনেক সমস্যা মিটে যায়। নাম গোত্র দিয়ে দেবী পক্ষে এই সময় মা দুর্গা অত্যন্ত প্রসন্ন থাকেন এবং তিনি আমাদের কৃপা করে থাকেন। আকাশে বাতাসে পুজোর একটা গন্ধ এসে গেছে, আকাশে বাতাসে জাগরিত হচ্ছে সেই দেবীর আগমনের তিথি, সব পরিবারে আসছেন। এই সময়টা অকাল বোধনের পুজো। রাবণকে নিধনের জন্য রামচন্দ্র দেবীর শরণাপন্ন হয়েছিলেন। তাহলে আমাদের মধ্যে যে অশুভ শক্তি রয়েছে, যার দরুন আমরা পদে পদে বাধা হচ্ছে, ঠক্কর খাচ্ছি, তাহলে আমরা কেন তার শরণাপন্ন হব না? তিনি তো শ্রী শ্রী চণ্ডীতে নিজে মুখে কথাগুলো বলেছেন। তাই এই সময় গ্রহ সংস্কার অত্যন্ত ভালো ফল দেয়। যারা যারা নিচ্ছেন, আমি কিন্তু একটা নবদুর্গা যন্ত্রম তৈরি করছি, তারা আগে নিয়ে নেবেন এবং এই নবরাত্রিতে ভালোভাবে তার পুজোটা করুন বা উপাচার মেনে ক্রিয়াগুলো করুন। খুব সোজা, এমন নয় আপনি ভাবছেন যে আমি এটা যদি করি মানে আমিষ খেতে পারবো না বা কোথাও বেড়াতে যেতে পারবো না, ঠাকুর দেখতে না, নেভার। ভাবছেন কেন? খুব সহজ সরল। আমি গৃহীদের জন্য দিচ্ছি, সাধকদের না। যারা সাধনা করবে তারা তো জপ ধ্যান ক্রিয়া করবে, তারা নিরামিষ খাবে, কিন্তু আমরা গৃহী, সেই হিসেবে করুন এবং সারা বছরটা সুফল পান। গৃহের যে কোনো অশুভ শক্তির অবশ্যই বিনাশ। আরে অশুভ শক্তির প্রভাবে জড়িত আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তাই না? অশুভ শক্তি আমাদেরকে কুঁড়ে কুঁড়ে খায়। তাহলে এই জন্য জ্যোতিষ বিচার, আমি কিন্তু দেখেছেন তো বিচারে গুরুত্ব দিই।
কারণ জ্যোতিষের মধ্যে প্রথম আমাদের, কারণ একটা যখন শিশু ভূমিষ্ঠ হয় তাহলে প্রথম আমাদের কি বারে জন্ম হলো আমরা দেখি না, তারপরে কি ডেটটা লিখে রাখি, তারপর কি দেখি তিথি দেখি, তারপর কি নক্ষত্র পেয়েছে, অর্থাৎ চাঁদের যে নক্ষত্র সেটাই তার জন্ম নক্ষত্র। তারপর কি দেখি কি করণে জন্ম, করণ মানে কি কারণে আমরা এলাম, এই পৃথিবীতে আসার কারণটা কি, অর্থাৎ আমাদের যে রত্নগুলো আছে, অর্থাৎ আমাদের মধ্যে যে আমাদের ভিতরের যে সত্তাগুলো আছে সেগুলোকে বার করে আনার নামই হলো জ্যোতিষ। এই যে একটা দাদু, একটা নাতির জন্য একজন ভদ্রলোক জানতে চেয়েছিলেন নাতিটার জীবনের এই যে উন্নতিটা, সে যখন জানলেন তার মনটা কিন্তু খুব আনন্দে উদ্ভাসিত হয়ে গেল। তাহলে তার কজ অফ বার্থটা সেই জায়গায় রয়েছে বলে তার নিরিখে কথাটা বললাম। একজন যে রিক্সা চালায় তার ছেলের মধ্যেও কিন্তু সেই সুযোগ আসতে পারে। তাতে কি হয়েছে, এরকম বহুজন আমি দেখেছি রিক্সা চালায়, কষ্ট করে সংসারে চালায়, তার ছেলে মাধ্যমিকে 90% মার্কস পেয়েছে, মানে তার মধ্যে সেই সত্তা আছে, তার মধ্যেও সেই জায়গা রয়েছে। বাবা রিক্সা চালিয়েছে বলে ছেলে রিক্সা চালিয়ে খাবে তার কোনো মানে নেই। ছেলে একটা বড় পোস্টে গিয়ে চাকরি করবে, বহুজন দেখতে পাচ্ছে, সে সুযোগটা রয়েছে। আমাদের এই জায়গাগুলোকে খুঁজে বার করে আনতে হবে, সেটার জন্য প্রকৃত জ্যোতিষ বিচার। এই জায়গাগুলোকে যদি আমরা বার করে আনতে পারি তাহলেই সাফল্য দিতে পারবো। যে জ্যোতিষী যত সুন্দরভাবে বার করতে পারবে, নক্ষত্র বিচার করতে পারবে, সে তত সুন্দর সুন্দরভাবে মানুষকে খুশি করতে পারবে। কারণ টোটালটাই হলো গ্রহ নক্ষত্রের খেলা। আর প্রত্যেক বাবা মাই চায় যে আমার সন্তানের মঙ্গল হোক, সন্তানকে নিয়ে তাদের স্বপ্ন দেখা, সন্তানকে নিয়ে তাদের চিন্তা ভাবনা, সন্তানকে নিয়ে বড় পথে যাওয়া, এর জন্যই তো আমাদের আশা। অনেকে আছে দেখেছি, অনেক পিতারা আছেন সংসারের জন্য করে যান, নিজের শরীরটা খারাপ চেপে রাখেন, এই বোঝা এখন ডাক্তারখানায় গেলেই বিভিন্ন টেস্ট করতে দেবে, তার চেয়ে সেই টাকাটা আমি সন্তানের লেখাপড়ায় খরচা করব, তার উন্নতি হোক, তার ভালো হোক, সংসারটা দেখি। আমার যে রোজগার সেই নিরিখে, সবার তো আর মাসে লাখ লাখ টাকা রোজগার থাকে না। আপনারাই বলুন, আমি খুব বাস্তব ভিত্তিক জ্যোতিষ করি। সুতরাং একটা কথা মাথায় রাখবেন, নিজের ভাগ্যটাকে আগে ভালো করে জানুন। কেন আমরা এসেছি, কি করতে এসেছি, কাজটা কি। আর যারা ভাবছেন ওই তো আমার ছেলে, এই যে একজন 60% নাম্বার পেয়েছে, তার মা বাবা আনন্দে আত্মহারায় উঠেছে মাধ্যমিকে, আমি মনে মনে ভাবছি আনন্দ করছো করো, কিছু হবে না। আমি সামনে বলিনি, কারণ দেখুন মা বাবাদের তো স্বপ্ন থাকে। কারণ আজকের ডেটে ভালো কিছু না করতে পারলে দাঁড়ানো মুশকিল, কারণ কম্পিটিশন চূড়ান্তভাবে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে কম্পিটিশন বাড়ছে। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠানের দিকে চোখ রাখুন, অনুষ্ঠানটাকে দেখুন, আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব। কারণ চণ্ডী পাঠ ছাড়া দেবী দুর্গাপুজো হয় না। তাই বলি সেই একাদশ অধ্যায়, ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মানুরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে, ময়ূরকুবিতে মহাশক্তি ধরে রাগে কৌমর সংস্থানে নারায়ণী নমস্তুতে।